আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে আসলো। আপনারা নিশ্চয়ই খবর শুনেছেন। আজকে আমি যখন কথা বলছি, আজকে বৃহস্পতিবার 20 নভেম্বর 2025। আমি আপনাদেরকে নিউজ পড়ে শোনাচ্ছি বিবিসি বাংলা থেকে। শিরোনাম হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার চতুর্দশ সংসদ নির্বাচনে কার্যকর। তত্ত্বাবধায়ক সরকার চতুর্দশ সংসদ নির্বাচনে কার্যকর। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টে আপিল বিভাগ। এর মধ্য দিয়ে 14 বছর আগে আদালতের রায়ে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে এলো। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে রায় দিলেন সর্বোচ্চ আদালত। এর আগে গত 11 নভেম্বর শুনানি শেষ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বেঞ্চ। আপিল বেঞ্চ আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দীর্ঘদিন ধরেই ফেরানোর দাবি জানিয়ে আসছিল বিভিন্ন রাজনৈতিক দল। 2024 সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আবারও সর্বোচ্চ আদালতে ওঠে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি। এই বছরের 27 অগাস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেওয়া হয়। 21 অক্টোবর থেকে শুরু হয় আপিলের শুনানি। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। লক্ষ্য ছিল এর মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে বিতর্ক রয়েছে তার সমাধান হবে। পরবর্তীতে এই ব্যবস্থা নিয়েও রাজনৈতিক বিতর্ক শুরু হয়। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেয় আপিল বিভাগ। কিন্তু এরপর দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো নানাভাবে বিতর্কিত হয়েছে। আদালতের রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছিলেন আইনজীবীরা। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি বিবিসি বাংলা থেকে রিপোর্টটি পড়ে শোনালাম। তারা তাদের মতো রিপোর্ট করেছে। তারা তো নয় দিগন্ত সংগ্রাম আমার দেশ পত্রিকার মতো রিপোর্ট করবে না। তারা তাদের মতো করেছে, সেটাই আপনারা শুনবেন। আপনারা জানেন যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ইংরেজিতে বলা হয় কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা তৈরি করেছিলেন অধ্যাপক গোলাম আজম। বাংলাদেশে বাম রাম ছাড়াও অনেকেই এই গোলাম আজমের নাম শুনলে অনেকেরই অ্যালার্জি হয়। তো বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেন, গালিগালাজ করেন। তিনি যদি ইসলামিস্ট না হতেন, জামাত ইসলামের আমির না হতেন, তিনি যে ফর্মুলাটা এনেছেন বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই ব্যবস্থা তিনি 1990 সালে এনেছিলেন। 1991 সালে এই পদ্ধতিতে নির্বাচন হয়। তখন গোলাম আজমই এই ফর্মুলাটা নিয়ে আসেন। তো এটার মাধ্যমে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন, গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী হতে পারেন। জামাত ইসলামের সহযোগিতায় প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন তিনি। বিপুল জনমতের পক্ষে, জনমত তার পক্ষে ছিল। তাকে ভোট দিয়েছেন প্রচুর লোক। তিনি 5টি আসনে নির্বাচিত হয়েছিলেন। তার দল বিএনপি অনেক আসন পেয়েছিল এবং 91 সালে জামাত ইসলাম তাকে সহযোগিতা করে সরকার গঠন করে দেয়। তো এই যে ঘটনা, ফর্মুলাটা নিয়ে আসলেন কে? অধ্যাপক গোলাম আজম। তিনি জামাত ইসলামের একজন আমির ছিলেন। 71কে কেন্দ্র নিয়ে ভারতীয় যারা কালচারাল গোষ্ঠী এখানে আছে, স্পাই এজেন্ট দালালরা আছে, তারা অধ্যাপক গোলাম আজমকে নিয়ে নানান ধরনের বাজে মন্তব্য করেন। তাকে একজন খলনায়ক হিসেবে এখানে উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশের তরুণদের কাছে। তো তিনি যদি ইসলামিস্ট না হতেন, তাহলে ওয়েস্টার্নরা তাদের পলিটিক্যাল সায়েন্সে তাকে পড়াতেন। আপনারা জানেন জন হবস, আব্রাহাম লিঙ্কন, ম্যাকিয়াভেলি সহ আমরা ডজন ডজন ব্যক্তিদের নাম জানি
যাদেরকে পড়ানো হয় পলিটিক্যাল সায়েন্সে, কিন্তু অধ্যাপক গোলাম আজমও কিন্তু একজন রাষ্ট্রবিজ্ঞানী, তার ব্যাপারে কিন্তু আমাদের ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয় না। হয়তোবা কোনো জায়গায় তার নাম থাকলো ইউনিভার্সিটির কোনো পুস্তকে, তাকে খলনায়ক ৭১কে কেন্দ্র করে তাকে খলনায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে সেখানে। যদি নিরপেক্ষ দৃষ্টিতে আপনারা দেখেন, তিনি যে ফর্মুলাটা এনেছেন, এত জনসংখ্যার দেশে, বিশ্বের অন্যতম জনসংখ্যার একটা দেশ বাংলাদেশ, 1990-এ একটা স্বৈরাচার বিদায় করেছেন জামাত ইসলাম, সেখানে একটা পার্ট ছিল, তার একটা অংশ ছিল, এবং এই পদ্ধতিটি তিনি এনেছেন। যদিও এই পদ্ধতি নিয়ে অনেকের বিতর্ক রয়েছে, বিতর্ক থাকলেও এই পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন মোটামুটি হয়েছে। 1996 সালে বিচারপতি হাবিবুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থেকে গোপনে নীল নকশা করেছেন হাসিনাকে ক্ষমতায় আনার জন্য। সেগুলো নিয়ে আমরা অনেক ঘটনা জানি, সেটা নিয়ে এখন বলছি না আলোচনাগুলো। 1991 সালে সুষ্ঠু নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পেরেছে, 2001 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পেরেছে, কিন্তু দুটি জামাত ইসলামের সহযোগিতা রেখেছে বিএনপির সরকারে যাওয়াতে। তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যখন দেখছে যে ক্ষমতায় যাওয়া কোনোভাবে সম্ভব না সুষ্ঠু নির্বাচনে, তখন এটা ভারতের এজেন্ট গোষ্ঠী আওয়ামী লীগ এটা নিয়ে এটা নিয়ে নেতিবাচক প্রচার করেছে। তারা অবৈধভাবে ক্ষমতা থেকে নীল নকশার একটি 1-11 ঘটিয়ে 2006-এর 28 অক্টোবর লগিবইটের ঘটনার পরে অরাজকতা, বাজে পরিবেশ তৈরি করে 1-11 ঘটিয়ে তারা 2 বছরের একটি অবৈধ সরকার আনে বাংলাদেশে, যেটা ভারত দিল্লি মদতপুষ্ট ছিল। তারা নীল নকশা করে হাসিনাকে বসিয়ে দেয়, তারা 15.5 বছর হাসিনা থাকে। এই থাকার সময়ের মধ্যেও তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দেয়। এর মধ্যে বিএনপির অনেক দায় রয়েছে। বিএনপি 2006 সালে KM হাসান প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে দিয়ে বিতর্ক তৈরি করে। অনেক ঘটনা আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি না। তত্ত্বাবধায়ক সরকার আবার এসেছে। মহান আল্লাহ তাআলা আমাদের দেশকে রক্ষা করুক, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকুক, সেই আশা, সেই কামনা রইল। আসসালামু আলাইকুম।